ওকে স্টুডেন্টস অফ কন্টিনেন্টাল লিটারেচার, আমরা কোথায় ছিলাম? আমরা লাস্ট ক্লাসে দ্য আউটসাইডারের সামারি, তারপরে ইন ডিটেলস সামারি কাহিনীটা এবং থিমস, মোটিভ, সিম্বলস এবং রাইটার সম্পর্কে জেনেছি, মোটামুটি কভার হয়েছে। আজকে আমরা দেখব হলো আমাদের সেকেন্ড যে সিলেবাসে যে টেক্সটটা আছে ডলস হাউস, এটা লিখেছেন হেনরিক ইবসেন। তো দ্য আউটসাইডার ছিল হলো একটা উপন্যাস, নোভেল, এটা জনরা ছিল। আর এই ডলস হাউস যেটা হেনরিক ইবসেন লিখেছেন, এটার টাইপ অফ জনরা হলো ওয়ার্ক হলো প্লে, এটা আসলে একটা নাটক, ঠিক আছে। আর কনটেক্সটটা আগে কনটেক্সট জানতে হবে, তারপরে আমরা কাহিনী পড়ব, ঠিক আছে। হেনরিক ইবসেন যে আমরা রাইটারের নাম জানছি, ড্রামাটিস্ট যিনি, ওনাকে মডার্ন যে প্রোজ বা গদ্যরীতি বা প্রোজ ড্রামা, গদ্যরীতি যে নাটকগুলো, তার আধুনিক নাটকের জনক বলা হয়। ওনার জন্ম নরওয়েতে 1828 সালে। উনি ওনার মানে 6 ভাই বোনের মধ্যে উনি সেকেন্ড ছিলেন। ইবসেনের বাবা একজন প্রমিনেন্ট মার্চেন্ট বা বণিক ছিল, বাট দেউলিয়া হয়ে যান যখন ইবসেনের বয়স মাত্র 8 বছর। সো ইবসেনের আর্লি চাইল্ডহুড পুরোটাই পোভার্টিতে কেটেছে, দারিদ্রতে কেটেছে। 1851 থেকে 1864-তে উনি বার্গেন এবং থিয়েটার্স ইন বার্গেন নামে একটা জায়গায় একটা থিয়েটার আছে, সেখানে নাট্যমঞ্চে কাজ করেছেন, যেটা বর্তমানে নিউ অসলো বলা হয়ে থাকে, আর তখন বলা হতো ক্রিস্টিনা। 21 বছর বয়সে ইবসেন ওনার প্রথম নাটক লেখেন। এটা একটা 5 অ্যাক্ট বা 5 অঙ্কের একটা নাটক বা ট্র্যাজেডি নাটক বলা যায়। তার নাম ছিল ক্যাটলিন। অন্যান্য আর্লি ওয়ার্কের মতোই ক্যাটলিন ছিল ভার্স বা গদ্যরীতিতে লেখা ছিল। 1858 সালে ইবসেন সুজানা থরসন নামে একজন মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার সাথে, এবং ইভেনচুয়ালি তাদের একজন ছেলে জন্ম নেয় তাদের দুজনের সাথে দাম্পত্য জীবনে। ইবসেন মনে করতেন যে রাদার দেন মেয়ারলি লিভ টুগেদার, একসাথে থাকার চেয়ে হাজব্যান্ড এবং ওয়াইফকে ইকুয়াল রাইট নিয়ে থাকা উচিত। তাদের হিউম্যান বিইং হিসেবে তাদের চিন্তাভাবনাগুলো ফ্রি হওয়া উচিত। এই বিলিফগুলোই আসলে আমরা কিছু বাস্তবায়ন, কিছুটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই আর ডলস হাউসের মধ্যে। একইভাবে কনসিকুয়েন্টলি ঘটনাক্রমে ইবসেনের যে ক্রিটিক্সরা ছিল তাকে সমালোচনা অনেক করেছে সমালোচকরা ইবসেনের বিরুদ্ধে। বলেছে যে আপনি ম্যারেজ নামক ইনস্টিটিউশনে বিশ্বাসী নন, আপনি এটা বিশ্বাস করেন না বিয়েতে। তো তার প্রাইভেট লাইফের মতোই ইবসেনের যে রাইটিংটা টেন্ডেড টু স্টার আপ সেন্সিটিভ সোশ্যাল ইস্যুস। ওই তার ম্যারিড লাইফের যে জিনিসগুলো, সেগুলো উনি সোশ্যাল ইস্যু হিসেবে তার লেখালেখিতে তুলে এনেছেন। কিছু কর্নার্স অফ নরওয়ের কিছু সোসাইটি, একটা অংশ তার মানে ভুরু কুচকিয়েছে তার এই সমস্ত কাজকর্ম দেখে। তো মানে ক্রিটিসিজমের এত ধাক্কা সহ্য করতে না পেরে হেনরিক ইবসেন যেটা করেছেন, উনি অসলো বা নরওয়ে থেকে মুভ করে ইটালিতে চলে যান 1864 সালে। এটা তার একটা ট্রাভেলিং গ্রান্টও উনি পেতেন এবং একটা স্টাইপেন্ড পেতেন নরওয়েজিয়ান গভর্নমেন্ট থেকে এত কিছুর পরও। তো উনি বাকি পরবর্তী 27 বছর ধরে বিদেশে বা ইটালিতে, মোস্টলি ইটালিতে এবং জার্মানিতে মিলে উনি বিভিন্ন লেখালেখি করেছেন। তো ইবসেনের যে আর্লি লাইফটা প্লে রাইট হিসেবে বা নাট্যকার হিসেবে খুব একটা লুক্রেটিভ বা আকর্ষণীয় ছিল না, বাট আস্তে আস্তে উনি ভ্যালুয়েবল, মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে থাকলেন। এই সময় 1866-তে ইবসেন প্রথম থিয়েটারিক্যাল সাকসেস বা নাটকে তার সফলতার মুখ দেখেন। সেটা নাম ছিল সেই নাটকের ব্র্যান্ড। তো আরেকজন ভার্স প্লে রাইট, গদ্যরীতিতে যে নাটক লেখে এরকম একজন, তার সাথে উনি লেখালেখি কোলাবোরেট করা শুরু করেন। তার নাম ছিল পিয়ার গিন্ট। এই দুজন একসাথে মিলে ইবসেনের রেপুটেশনটা আরও বাড়তে থাকে। 1879 সালে যখন ইটালি ছাড়ছিলেন, ইবসেন তার মাস্টারপিস আর ডলস হাউস এটা তখন পাবলিশ করেন। তো পিয়ার গিন্ট আর ওই ব্র্যান্ড এগুলো ছাড়াও ডলস হাউস এগুলো প্রোজ রীতিতে, প্রোজ ভার্সে লেখা হয়। তো widely considered a landmark in the development of what soon became a highly prevalent genre of theatre, realism. সাথে সাথে এটা খুবই জনপ্রিয়তা লাভ করে। এটা হলো এই জনরার নাম কি, রিয়েলিজম, যেখানে which strives to portray life accurately and shuns idealized visions of it. এই আইডিওলজিগুলো এগুলো বন্ধ করার কথা বলে এবং জীবনটাকে অ্যাকুরেটলি পোর্ট্রে করার ট্রাই করে।
এটি যেটা রিয়েলিজমের থিম। ইন এ ডলস হাউস যেখানে ইবসেন এমপ্লয়েজ দ্য থিমস অ্যান্ড স্ট্রাকচার্স অফ ক্লাসিক্যাল ট্র্যাজেডি while writing in prose about the everyday unexceptional people। তাহলে মানুষের জীবনের ট্র্যাজেডিগুলো তুলে আনছে, যেখানে মানুষের জীবনটা আনএক্সেপশনাল মানুষ এবং তাদের এভরিডেতে ওনারা যেগুলো ফেস করছেন সেগুলো। ডলস হাউস অলসো ম্যানিফেস্ট করছে ইবসেনের কনসার্ন ফর উইমেন রাইটস, মহিলাদের রাইট সম্পর্কেও ইবসেন সোচ্চার ছিলেন, এবং হিউম্যান রাইটস ইন জেনারেল। আসলে মহিলাদের রাইট না, ওনার কথা ছিল নারী পুরুষের মানে মহিলারাও একজন মানুষ এই হিসেবে ইবসেন মনে করতেন। তো ইবসেন আসলে একটা ইনোভেটিভ রিয়েলিস্টিক মোডে ডলস হাউসটা লিখেছেন। 1881 সালে তার আরেকটা নাটক প্রকাশিত হয়, আরেকটা নাটক ছিল এনিমি অফ দ্য পিপল, সেটা 1882-তে। এগুলো ভালো, মানে তার সফল নাটক। ইবসেন ইন্টারন্যাশনাল রিকগনিশন আস্তে আস্তে পাওয়া শুরু করেন, এবং ইউরোপ এবং অন্যান্য দেশে তার লেখাগুলো ট্রান্সলেট হতে থাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তার শেষ পরের দিকের কাজের মধ্যে ওই রিয়েলিস্টিক ড্রামা থেকে উনি সাইকোলজিক্যাল নেচারের লেখার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন। সিম্বলিজম তার লেখার মধ্যে বেশি জনপ্রিয় হয়ে উঠতে থাকে। দ্য ওয়াইল্ড ডাক, হেড্ডা গ্যাবলার, এগুলো ছিল কিছু এই ধরনের লেখার মধ্যে অন্যতম। আর ছিল তার লেখার মধ্যে দ্য মাস্টার বিল্ডার, লিটল ইয়োলফ, এই টাইপের লেখাই ছিল। উনি পরবর্তীতে 1906 সালে মারা যান। আর টাইটেলের ব্যাপারে একটু বলতে গেলে ডলস হাউস, এই টাইটেলটা যদিও ইংলিশ ট্রান্সলেশন এটা বলা হয় ডলস হাউস, বাট কোনো স্কলার বলে থাকেন এই নাটকের নাম ডল হাউস। তারা এটা মনে করে যে ডল লাইক কোয়ালিটিস অফ দ্য এন্টায়ার কাস্ট অফ ক্যারেক্টার্স, মানে সব ক্যারেক্টারগুলোরই পুতুলের মতো বিহেভিয়ার, এই জন্য ডল হাউস বলেছে। তো তারপরও ডলস হাউসই ওভারঅল এটা মনে করা হয় যে ডলস হাউসটাই বেশি পারফেক্ট হবে টাইটেলটা। তাহলে দেখা গেল কি এই নাটকটার ল্যাঙ্গুয়েজ হলো নরওয়েজিয়ান ভাষায় লেখা, আর এটা রিয়েলিস্টিক এবং মডার্ন প্রোজ ড্রামা বলা হয় ডলস হাউসকে। 1879 সালে লেখা হয়েছে। রোম আর ইটালি এই দুই জায়গার সেটিং নিয়ে লেখা হয়েছে। 1879-তে পাবলিশ হয়েছে। আর টোন হলো সিরিয়াস, ইন্টেন্স, সোম্বার টোন। 1870-এর শেষের দিকে করা। সেটিং হল লেখা, সেটিং হলো নরওয়েতে, প্লেস অফ সেটিং। প্রোটাগনিস্টের নাম নোরা হেলমার, আর মেজর কনফ্লিক্ট হলো নোরার যে স্ট্রাগল ক্রোগস্টাডের সাথে, যে নোরাকে বলেছে যে তার হাজব্যান্ডের সব কিছু কাছে সব তুলে ধরবে, সেটাই হলো এখানে একটা মেজর কনফ্লিক্ট। আর রাইজিং অ্যাকশন হলো নোরার ফার্স্ট কনভারসেশন উইথ মিসেস লিন্ড, ক্রোগস্টাডের ভিজিট টু ব্ল্যাকমেইলিং নোরা। থিম হলো দ্য স্যাক্রিফিশিয়াল রোল অফ উইমেন, প্যারেন্টাল অ্যান্ড ফিলিয়াল অব্লিগেশন, দ্য আনরিলায়াবিলিটি অফ অ্যাপিয়ারেন্সেস। মোটিভ হলো নোরার ডেফিনিশন অফ ফ্রিডম, লেটার্স, সিম্বলস, দ্য ক্রিসমাস ট্রি, দ্য নিউ ইয়ার্স ডে। ফোরশ্যাডোইং ছিল নোরার যে ইটিং অফ ম্যাকারন, তার হাজব্যান্ডের বারণ সত্ত্বেও, এটাই হলো ফোরশ্যাডোইং। ওকে।